চলুন আজ একটা অসাধারণ গল্পের জগতে ডুব দেওয়া যাক। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা কালজয়ী উপন্যাস লাল সালু, যার ইংরেজি নাম ট্রি উইদাউট রুটস। এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে অনেক রহস্য। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কিভাবে একটা সাধারণ মিথ্যা ধীরে ধীরে এক বিশাল প্রশ্নাতীত ক্ষমতায় পরিণত হতে পারে? এই অস্বস্তিকর প্রশ্নটাই কিন্তু এই গল্পের একেবারে কেন্দ্রে। আর এই বিশাল প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে লাল সালু উপন্যাসের পাতায় পাতায়। এই উপন্যাসের মাধ্যমে লেখক সমাজের গভীরে থাকা ভণ্ডামি আর অন্ধবিশ্বাসকে যেন একেবারে ব্যবচ্ছেদ করেছেন। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক রহস্যময় লোকের আবির্ভাব দিয়ে। সে এমন এক গ্রামে এসে হাজির হয় যেখানে সে নিজের ভাগ্যটা নতুন করে লিখতে চেয়েছিল। লোকটার নাম মজিদ। মহব্বতপুর গ্রামে যখন সে পা রাখল তখন তার কাছে কিচ্ছু ছিল না। শরীরে দুর্ভিক্ষের ছাপ, কিন্তু চোখে ছিল উচ্চাকাঙ্ক্ষার আগুন। সে শুধু টিকে থাকতে চায়নি, চেয়েছিল ক্ষমতার শীর্ষে উঠতে, আর তার জন্য সে যে কোনো পথ ধরতে তৈরি ছিল। এখন সবচেয়ে মজার বিষয় হল মজিদ ঠিক কীভাবে তার এই ভণ্ডামি সাম্রাজ্যটা গেঁথে তুলেছিল। এটা কিন্তু কোনো সাধারণ ধাপ্পাবাজি ছিল না, ছিল একটা নিখুঁত হিসাব করা পরিকল্পনা। দেখুন মজিদের প্ল্যানটা কি সরল, কিন্তু একই সাথে কি সাংঘাতিক। প্রথমে সে এমন একটা জিনিস খুঁজে বের করল যা সবার চোখের সামনেই ছিল, কিন্তু কেউ পাত্তা দেয়নি। একটা পুরনো কবর। এরপর সেটাকে ঘিরে একটা অলৌকিক গল্প ফাঁদল, যা গ্রামের সহজ সরল মানুষগুলোর মনে ভয় আর অপরাধবোধ ঠুকিয়ে দিল। আর ব্যাস, নিজেকে সেই ভয় থেকে মুক্তির একমাত্র পথ হিসেবে প্রতিষ্ঠা করে ফেলল। আর যেই না গ্রামের সবচেয়ে বড় মাথা খালেক ব্যাপারী তার দিকে ঝুঁকল, খেলা ঘুরে গেল। সাধারণ মানুষের দেবার ছোট ছোট দান জমে উঠতে শুরু করল, আর মজিদের মিথ্যাটা হয়ে উঠল একটা লাভজনক ব্যবসা। দেখতে দেখতে সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ভীতিকর মানুষ। কিন্তু মজিদ কি এই ক্ষমতার প্রাসাদটা একা তৈরি করেছিল? একদমই না। বেশ কিছু চরিত্র, কিছু সামাজিক প্রথা তার এই মিথ্যার সৌধটাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। এদের মধ্যে একজন হল মজিদের প্রথম স্ত্রী রহিমা, খুবই ধর্মপ্রাণ আর অনুগত একজন মানুষ, যে তার স্বামীর পবিত্রতায় অন্ধভাবে বিশ্বাস করত। তার এই সরল বিশ্বাসটাই গ্রামের অন্য নারীদেরও মজিদের ভক্ত বানিয়ে তোলে। রহিমা নিজে একজন শিকার হওয়া সত্ত্বেও অজান্তেই এই প্রতারণার একটা অংশ হয়ে উঠেছিল। মজিদের আসল চেহারাটা বেরিয়ে আসে আমেনা বিবির ঘটনায়। খালেক ব্যাপারী স্ত্রী আমেনা যখন সন্তান লাভের আশায় অন্য এক পীরের কাছে যেতে চাইল, তখন মজিদের কর্তৃত্ব সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ল। আর ঈর্ষার আগুনে জ্বলে সে আমেনার জীবনটাকেই ধ্বংস করে দিল। এখানেই তার ধার্মিকতার মুখোশের আড়ালের নিষ্ঠুরতাটা স্পষ্ট হয়ে যায়। কিন্তু মিথ্যার ওপর গড়া কোনো কিছুই তো চিরকাল টেকে না, তাই না? মজিদের যত্ন করে সাজানো জগতেও ফাটল ধরতে শুরু করে। এমন 3টে চ্যালেঞ্জ আসে যা তার ক্ষমতার ভিত্তিকেই নাড়িয়ে দেয়। প্রথম ধাক্কাটা এলো বাইরে থেকে। পাশের গ্রামে এক নতুন পীরের আগমন ঘটল, যার অলৌকিক ক্ষমতার গল্প ছড়িয়ে পড়তেই মজিদের প্রভাব কমতে শুরু করল। এই প্রতিদ্বন্দ্বিতা মজিদের ভেতরের ভয়টাকে জাগিয়ে তুলল। এর পরের চ্যালেঞ্জটা ছিল আরও গভীর। এবার লড়াইটা হল অজ্ঞতার অন্ধকারের সাথে জ্ঞানের আলোর। আক্কাশ নামে এক শিক্ষিত তরুণ গ্রামে একটা স্কুল খুলতে চেয়েছিল, কিন্তু মজিদ ভালো করেই জানত শিক্ষাই তার ক্ষমতার সবচেয়ে বড় শত্রু। তাই সে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে জ্ঞানের সেই শিখাটা নিভিয়ে দিল। তবে সবচেয়ে বড় ঝড়টা এলো তার নিজের ঘর থেকেই। আর সেই ঝড়ের নাম ছিল জমিলা, তার দ্বিতীয় স্ত্রী। জমিলা ছিল তারুণ্য আর বিদ্রোহের এক জীবন্ত প্রতীক। সে মজিদের বানানো কোনো নিয়ম বা ভণ্ডামিকে ভয় পেত না। তার প্রশ্ন, তার হাসি, সবকিছুই মজিদের ক্ষমতার ভিতটাকে কাঁপিয়ে দিচ্ছিল। এখান থেকেই গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। চলুন দেখা যাক কিভাবে মজিদের সাজানো পৃথিবীটা একটা ঝড়ে তছনছ হয়ে গেল। একদিন রাতে মজিদ আর জমিলার দ্বন্দ্ব একেবারে চরমে পৌঁছায়। মজিদের শাসনের জবাবে জমিলা ভয় না পেয়ে চরম অবজ্ঞার সাথে তার মুখে থুতু ছিটায়। এই একটা কাজই যেন মজিদের সব অহংকারকে মাটিতে মিশিয়ে দেয়। রাগে অন্ধ হয়ে মজিদ তখন তার শেষ অস্ত্রটা ব্যবহার করল, পাশবিকতা।
সেই ভয়ঙ্কর শিলাবৃষ্টির রাতে সে জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রাখল। প্রকৃতির তাণ্ডব আর মজিদের অত্যাচারে জমিলা মারা গেল। তার এই মৃত্যু ছিল ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র, নীরব প্রতিবাদ। আর ঠিক সেই রাতেই আকাশটাও যেন মজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। ভয়ঙ্কর শিলাবৃষ্টিতে গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেল। যে মজিদ এতদিন নিজেকে আধ্যাত্মিক রক্ষাকর্তা বলে দাবি করে এসেছে, সে প্রকৃতির এই কঠিন বাস্তবতার সামনে একদম অসহায় হয়ে পড়ল। গ্রামবাসীদের আর্তনাদ তার ক্ষমতার অন্তঃসার শূন্যতাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গল্পের এই শেষ অংশটায় আমাদের উপন্যাসের নামের সার্থকতাটা নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। ভাবুন তো, একটা বিশাল গাছের কথা, যার কোনো শিকড় নেই। বাইরে থেকে দেখতে হয়তো খুব শক্তিশালী মনে হবে, কিন্তু সামান্য ঝড়েই সেটা উপড়ে পড়বে। মজিদের জীবনটাও ঠিক তেমনই। খ্যাতি, ক্ষমতা, সম্মান সবই সে বানিয়েছিল, কিন্তু কোনোটারই ভিত্তি সত্যের ওপর ছিল না। তাই যখন সত্যের ঝড় এলো, তার সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তাহলে এই পুরো গল্প থেকে আমরা কি জানতে পারি? এটা আমাদের দেখায় কিভাবে ধর্মকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা হয়, টিকে থাকার সংগ্রাম মানুষকে কতটা মরিয়া করে তুলতে পারে, আর কিভাবে একটা সমাজে নারী আর জ্ঞান দুটোই অবহেলিত হয়। গল্পের একেবারে শেষে আমরা দেখি এক নিঃস্ব পরাজিত মজিদকে। তার মাজার আছে কিন্তু শান্তি নেই, তার ক্ষমতা আছে কিন্তু সম্মান নেই। গ্রামবাসীদের ক্ষুধা মেটানোর কোনো উপায় তার জানা নেই। তার মিথ্যা আর কাউকে রক্ষা করতে পারে না। সবশেষে মজিদের গল্প আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কঠিন সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে কি একটা আরামদায়ক মিথ্যাকে আঁকড়ে ধরে থাকাই বেশি সহজ?